নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আপনাদের জন্য নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখির তৃতীয় ও অন্তিম পর্ব। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কিরিটি, সুব্রত, পুলিশ অফিসার মিস্টার লাহিড়ী ও কৃষ্ণা। এছাড়াও গল্পের সূত্রধার আমি নিশা। আগের পর্বে আপনারা শুনছিলেন পাখিওয়ালা ইউসুফ মিয়ার খুন ও তার বহু মূল্যবান কালো পাখির নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাক্রমে ম্যাডাম মাথিনা তার বহু মূল্যবান হার চুরি যাওয়ার কথাও কিরিটিকে জানায়। এরপরে ম্যাডাম মাথিনার হোটেলে কিরিটি, সুব্রত ও মাথিনার কথোপকথনে জানা যায় যে মাথিনার চোখে সন্নিগ্ধ ব্যক্তি হলো তাদেরই চাকর রঘুনাথন। এছাড়াও জানা যায় মাথিনার সাথে জোসেফের আলাপ ও তাদের বিবাহের কাহিনী। পরবর্তীতে জানা যায় জোসেফ তার রেয়ার মুক্তার কালেকশন দিয়ে মাথিনাকে একটা হীরের নেকলেস বানিয়ে দেয়, যেটাও পরে চুরি হয়ে যায়। হোটেল থেকে ফিরে কিরিটি একটি জাহাজের শিডিউল ডিপার্চার বদলে দেওয়ার নির্দেশ দেয় লাহিড়ী সাহেবকে। পরদিন সকালে কিরিটি, সুব্রত ও লাহিড়ী সাহেব বেরিয়ে পড়ল আবারও এক নতুন মিশনে। তারপর রাত তখন ৩:৩৫। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, তবে খুব প্রবল বর্ষণ নয়। আকাশ কালের মতো কালো। হাত মুখ ধুয়ে চায়ের টেবিলে এসে দেখি চা ও প্রাতরাশ ইতিমধ্যেই কৃষ্ণা প্রস্তুত করে ফেলেছে। কিরিটি তখনও টেবিলে এসে পৌঁছায়নি। একটু পরেই কিরিটি ঘরে এসে ঢুকলো, একেবারে বেরোবার জন্য প্রস্তুত হয়ে। গরম গরম অমলেট ও টোস্ট শেষ করে চায়ের কাপে যখন আমরা চুমুক দিচ্ছি, নিচে লাহিড়ী সাহেবের জিভের হর্ন শোনা গেল। ভদ্রলোক খুব পাংচুয়াল, এসে গেছেন দেখছি। আমি কোনো জবাব দিই না, চায়ের কাপটায় চুমুক দিতে থাকি। কৃষ্ণা, হ্যাঁ বলো। জঙ্গলি হীরা সিংকে তুলে দিয়েছে তো গাড়ি বের করার জন্য? হ্যাঁ তুলে দিয়েছি, আমি আগেই বলে রেখেছিলাম। তোর গাড়িতেই যাবো নাকি? হ্যাঁ, আমার গাড়িতেই যাব। তবে লাহিড়ী সাহেবকে জিপ আনতে বললে যে? প্রথমত জিপ গাড়িটাই তো একটা মার্কা মারা গাড়ি, তার উপরে পুলিশের জিপ। আমরা আমাদের গাড়িতেই যাব। নিচে নেমে এসে দেখি লাহিড়ী সাহেব জিপ থেকে নেমে সিগারেট টানছেন। পাশেই কিরিটির গাড়ি দাঁড়িয়ে। সুপ্রভাত। কিরিটি প্রথমে স্বাগত জানায়। গুড মর্নিং। লাহিড়ী সাহেব বলুন। আপনাদের জিপ আমাদের জিপকে ফলো করবে, একটু দূরত্ব রেখে, ঠিক আছে? সেই মতোই ব্যবস্থা হলো। লাহিড়ী কোনো প্রতিবাদ জানালেন না। রামরাস্তায় এসে আমাদের গাড়ি পড়ল। যতদূর নজর যায় একেবারে জনহীন রাস্তা। ঝিরঝিরি বৃষ্টি যেন একটা কুয়াশার পর্দার মতো থির থির করে কাঁপছে। পথের দুপাশে ইলেকট্রিক আলোগুলো ঝাপসা ঝাপসা মনে হয়। হীরা সিং। জি সাব। গাড়ি চালাতে চালাতে সাড়া দিল কিরিটির ডাকে হীরা সিং। আউটরাম ঘাটে চল। নিঃশব্দে মাথা হেলিয়ে সম্মতি জানালো হীরা সিং। বুঝতে পারলাম প্রশ্ন না করেও। গত রাত্রে কিরিটি ফোনে যে রিঙ্গুনগামী জলযান জাহাজটির কথা বলেছিল লাহিড়ীকে, এবং যেটা আজ সকালেই ছাড়বার কথা, সেই জাহাজেই আমরা চলেছি। কিরিটি কিছু একটা মনে মনে স্থির করেছে। একবার আর চোখে অন্ধকারে কিরিটির মুখের দিকে তাকালাম, কিন্তু বুঝবার উপায় ছিল না তার মুখের দিকে চেয়ে। রাত প্রায় 4টে বাজে। হু হু করে ঠান্ডা জল হাওয়া চলমান গাড়ির জানলা পথে আমাদের চোখে মুখে এসে ঝাপটা দিচ্ছে। ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাঁয়ে রেস কোর্স। দেখতে দেখতে মিলিয়ে যায় আমাদের চোখের সামনে। গাড়ি একটু পরে আউটরাম ঘাটের সামনে এসে দাঁড়ালো। সকলে গাড়ি থেকে নামলাম। বিরাট জাহাজের মাস্তুলের লাল নীল বাতি চোখে পড়ে। যেটির মুখেই জল পুলিশের অফিসার মিস্টার সুন্দরম দাঁড়িয়েছিলেন। কিরিটি ও লাহিড়ীকে দেখে বললেন, হে, গুড মর্নিং। লাহিড়ী জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো মিস্টার সুন্দরম? হ্যাঁ, সব ঠিকই আছে। ক্যাপ্টেন? তাকে আগেই সংবাদ দিয়েছি, তিনি জাহাজে আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন তাহলে জাহাজে যাওয়া যাক। সুন্দরমের কথা মিথ্যা নয়। ক্যাপ্টেন মিস্টার বার্টন ডেকের ওপরেই দাঁড়িয়েছিলেন আমাদের জন্য। সাদা নেভি পরিহিত দীর্ঘকায় পুরুষ মিস্টার বার্টন। রাতের আকাশে শেষ অন্ধকারে আলোর ছোপ ধরেছে। বৃষ্টি তখনও ঝিরিঝিরি করে পড়ছে। লাহিড়ী জিজ্ঞাসা করলেন, কোন কেবিন? 14 নম্বর কেবিন। আচ্ছা, এম্বার্কেশন কখন শুরু হবার কথা?
ভোর 5টা থেকে আর ঘন্টা দেড়েক বাকি আছে। চলুন তাহলে আমরা 14 নম্বর কেবিনেই যাই লাহিড়ী সাহেব। চলুন। ক্যাপ্টেন বার্টানি আমাদের 14 নম্বর কেবিনের দিকে নিয়ে চললেন। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম। লাউঞ্জ ডেক পার হয়ে সরু প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে প্রবেশ করলাম। শেষ প্রান্তের ডান দিকের কেবিনটাই 14 নম্বর কেবিন। কেবিনের দরজায় কাঠ ঝুলছে দেখলাম একটা। মিস্টার ও মিসেস থিউ। ক্যাপ্টেনের কাছেই কেবিনের চাবি ছিল। তারই সাহায্যে কেবিনের দরজা খুলে কেবিনের মধ্যে আমরা 4 জন প্রবেশ করলাম। আমি, কিরিটি, লাহিড়ী ও ক্যাপ্টেন। তো মিস্টার লাহিড়ী, আপনারা এখন এই কেবিনেই থাকবেন? হ্যাঁ মিস্টার বার্টন, আপনি যেতে পারেন এখন। তবে একটা কথা, আমরা না বলা পর্যন্ত জাহাজ ছাড়বেন না। না না, ছাড়ব না। ঠিক আছে, তাহলে আপনি এখন যেতে পারেন। ক্যাপ্টেন বার্টন কেবিন থেকে বের হয়ে গেলেন। লাহিড়ী এবার কিরিটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মিস্টার রায়, এবারে অন্তত আপনার এই বিচিত্র অভিযানের রহস্যটা যদি খুলে বলেন। বলছি, কিন্তু মিসেস জোসেফকে যে কলকাতায় পাঠিয়ে দেওয়ার জন্য সিঙ্গাপুর পুলিশকে একটা ওয়্যারলেস মেসেজ পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছিলেন তো? হ্যাঁ, কাল রাতেই মেসেজ পাঠানো হয়ে গিয়েছে। এবারে কিছু আলোক সম্পাদ করুন। মিসেস জোসেফের যে মূল্যবান ও রেয়ার পার্টসগুলি খোয়া গিয়েছে তার মধ্যে সবচাইতে মূল্যবান ও পৃথিবীর অন্যতম রেয়ার যে মুক্তটা, তার নাম হচ্ছে ব্লু কুইন। ব্লু কুইন? হ্যাঁ, তার ওজন হবে প্রায় 150 গ্রামের উপর। ওই মুক্তোর সম্পর্কে একটি কিংবদন্তি আছে। কীরকম? খুব লাকি ওই মুক্তটি, অর্থাৎ যার কাছে ওই মুক্তটি থাকবে ভাগ্য তাকে চারিদিক থেকে ঐশ্বর্য এনে দেবে। এ কাহিনী আপনি কোথায় শুনলেন? ম্যাডাম মাথিনার মুখেই শুনেছি। তিনিই আমাকে বলেছিলেন কথাটা আমার সঙ্গে দেখা করতে এসে। তাই বুঝি? হ্যাঁ, জোসেফ তার স্ত্রীকে তার বার্থডেতে রেয়ার মুক্তগুলো দিয়ে মালা করে দিয়েছিল। তার মধ্যস্থলে লকেটের মতো ছিল ওই মুক্তোর ব্লু কুইন। মালাচোর বিশেষ করে ওই ব্লু কুইন লোভেই মালাটি চুরি করেছিল। কে এসে? কালো পাখি এবং রঘুনাথ। তাহলে সেই রঘুনাথনই? হ্যাঁ, তবে শেষ পর্যন্ত সে সেটি হজম করতে পারবে না। কেন? কারণ সে এখনো বুঝতে পারেনি যে তার প্রেমই তার গলায় ফাঁস হয়ে এঁটে বসতে চলেছে। প্রেম? ইয়েস, প্রেম। ও, তাহলে এর মধ্যে নারীও আছে? হ্যাঁ, আছে বই কি। আর একজন নারী আছে বলেই আমরা শেষ পর্যন্ত মুক্তগুলো উদ্ধার করতে পারবো। কিন্তু আপনি যে বলেছিলেন ওই মুক্তোর মালার সঙ্গে ইউসুফ মিয়ার হত্যার ব্যাপারটা জড়িয়ে আছে। মিথ্যে আমি বলিনি লাহিড়ী সাহেব, ঠিকই বলেছি। কালো পাখিটা ইউসুফের মৃত্যুর পরোয়ানা নিয়ে তার সামনে হাজির হয়েছে। কালো পাখি? কালো পাখি, সেই ময়নার কথাটা ভুলে গেলেন? না, ভুলিনি। কিন্তু ওই ময়নার সঙ্গে ইউসুফের মৃত্যুর কি সম্পর্ক, সেটা আমি বুঝতে পারছি না। মুক্তোর মালাটা রঘুনাথন চুরি করে মালা থেকে সম্ভবত মুক্তগুলো খুলে ফেলে। কেন? তার কারণ মালার সব মুক্তগুলো সমান মূল্যের ছিল না। তার মধ্যে যে মুক্তগুলোর দাম বেশি সেগুলো ওই ব্লু কুইনের সঙ্গে ময়নার খাবারের সঙ্গে মিশিয়ে রঘুনাথন সম্ভবত ময়নাকে খাইয়ে দেয়। কি বলছেন? আমারও একদম তাই অনুমান। তারপর? রঘুনাথ দলে নিশ্চয়ই একা ছিল না, আর ওই ধরনের চুরির ব্যাপারে সাধারণত একাধিক লোকেই থাকে। সেই কারণে বিশেষ করে রঘুনাথকে হয়তো ওই বিশেষ পন্থাটা নিতে হয়েছিল, তার ভাগিদারদের কাছ থেকে কিছু দামি মুক্ত অন্তত সরিয়ে ফেলবার জন্য। তবে নিঃসন্দেহে যে পদ্ধতিতে সে মুক্তগুলো সরিয়ে ফেলবার জন্য গ্রহণ করেছিল সেটা সত্যিই অভিনব তো বটেই। সেই সঙ্গে রঘুনাথের তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়ও আমরা তা থেকে পাই। কিন্তু ওইভাবেই যে রঘুনাথন কিছু দামি মুক্ত সরিয়েছিল, সেটা আপনি অনুমান করলেন কি করে? অনুমান করেছি দুটো ঘটনা থেকে। প্রথম ঘটনা হচ্ছে মুক্তোর মালাটি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে রঘুনাথন ও সেই আশ্চর্য ময়না পাখির অন্তর্ধান। দ্বিতীয় হচ্ছে সেই পাখি কিনে ইউসুফ মিয়াকে মৃত্যুবরণ করতে হলো বলে। ইউসুফের মৃত্যুর ব্যাপারটা ভেবে দেখুন, হত্যাকারী একাই একজন বা একাধিক থাকুক, সে রাত্রে নিশ্চয়ই এসেছিল পাখিটা সরিয়ে নেওয়ার জন্য। হয়তো ইউসুফ মিয়া জেগে উঠে বাধা দেয়, যার ফলে তাকে নৃশংসভাবে খুন হতে হয়। কিন্তু আপনার অনুমানই যদি সত্য হয় মিস্টার রায়, রঘুনাথন পাখিটা বেচবে কেন? রঘুনাথন বেঁচেছে কে বলল আপনাকে? সুলতানের মুখে পাখিটা যে বেচতে এসেছিল তার চেহারা যে বর্ণনা আমরা পেয়েছি, তার সঙ্গে রঘুনাথনের চেহারার মিল তো আমরা পাইনি। তবে কে এসেছিল পাখি বেচতে? রঘুনাথন নয়, নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি যে পাখির পেটে ওই মুক্ত আছে এ ব্যাপারে জানতো না।
তবে সে ব্যাপারটা জানতে হলে আমাদের ডি সিলভাকে প্রয়োজন, কারণ ডি সিলভার সঙ্গেই সে লোকটা ইউসুফ মিয়ার কাছে পাখি বেচতে গিয়েছিল। কিন্তু আর না, চুপ, ওরা বোধহয় এসে গেছে, পায়ের শব্দ পাচ্ছি, চুপ। এবার সত্যিই প্যাসেজে পায়ের শব্দ পাওয়া গেল। কুইক, দরজার দুপাশে সরে দাঁড়ান। সঙ্গে সঙ্গে আমরা দরজার দুপাশে, একদিকে কিরিটি ও অন্যদিকে আমিও লাহিড়ি দাঁড়ালাম। একটু পরেই দরজা খুলে গেল কেবিনের। প্রথমে একজন দামি স্যুট পরিহিত পুরুষ ও তার পেছনে এক বর্মিনী নারী কেবিনের মধ্যে প্রবেশ করল। তারা কিছু বুঝে উঠবার আগেই কিরিটি ওদের সামনে গিয়ে কঠোর কণ্ঠে নির্দেশ দিল, মিস্টার থিব, কোনো রকম পালাবার চেষ্টা করো না, গোলমাল করো না বাপু। পুলিশ কমিশনার মিস্টার লাহিড়ী তোমাকে অ্যারেস্ট করতে এসেছেন। আমি তখন বিস্ময়ে যেন একেবারে অভিভূত। থিব নামধারী লোকটিকে না চিনলেও তার সঙ্গিনী নারীকে চিনতে পেরেছিলাম, ম্যাডাম মাথিনা। থিবের নার্ভের কিন্তু সত্যি প্রশংসা করতে হয়। নিঃশব্দে সে তখনও কিরিটির মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার দেহের গঠন বেশ বলিষ্ঠ। তার চ্যাপটা মঙ্গোলিয়ান টাইপের হলদেটে মুখ দেখলে বুঝতে কষ্ট হয় না যে সে একজন বর্মী। পূর্ণ লাহিড়ী ইতিমধ্যেই থিবের পাশে এসে দাঁড়িয়েছেন, তার হাতে পিস্তল। বলা বাহুল্য, লাহিড়ীর রঙে পুলিশ অফিসারের ইউনিফর্মই ছিল। অল্প দূরে নিঃশব্দে দাঁড়িয়ে মাথিনা, সেও কিরিটির মুখের দিকে চেয়েছিল। থিবি প্রথমে কথা বলল, কিন্তু আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না মশাই। এভাবে আমার বিনা অনুমতিতে আমার রিজার্ভ কেবিনে অনধিকার প্রবেশীরা করেছেন কেন? আর আমাকে এভাবে ইনসাল্ট করারই বা দুঃসাহস হলো কি করে আপনাদের, তা জানতে পারি? কিরিটি পূর্ণ লাহিড়ীর দিকে তাকিয়ে বলল, মিস্টার লাহিড়ী, অ্যারেস্ট হিম। তাই নাকি? কিন্তু কারণটা সেটা জানতে পারি কি? ব্লু কুইন ও অন্যান্য মূল্যবান মুক্ত সরানোর জন্য এবং টেরিটি বাজারে ইউসুফ মিয়াকে হত্যা করার অপরাধে আপনাদের গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। মশাইরা কি গাঁজায় দম নিয়ে এসেছেন? মিসেস জোসেফ। কিরিটি এবারে অদূরে দণ্ডায়মান নির্বাক মাথিনার দিকে তাকিয়ে বলল, আপনার বুদ্ধির তারিফ করি ম্যাডাম, কিন্তু তাহলেও বলবো। কিরিটির কথা শেষ হলো না। আমাদের সকলের নজর তখন মাথিনার ওপর গিয়ে পড়েছিল মুহূর্তের জন্য। আর সেই মুহূর্তটুকু সুযোগেই অঘটনটা ঘটে গেল। একটা তীক্ষ্ণ আর্ত চিৎকার করে টলে পড়ল মাথিনা। আর ঠিক সেই মুহূর্তে বাঘের মতো ওই বয়সও কিরিটি থিবের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে জুৎসুর প্যাঁচে ধরাশায়ী করে দেয়। শেখ গিরিওকে হাত করা লাগান মিস্টার লাহিড়ী। কিরিটি চেঁচিয়ে ওঠে। পূর্ণ লাহিড়ী এক মুহূর্ত দেরি করেন না, পকেট থেকে হাত করা বের করে থিবের হাতে পরিয়ে দেন। হিংস্র দুটো চোখের চাহনিতে মনে হচ্ছিল থিব যেন কিরিটিকে সুযোগ পেলে মুহূর্তে শেষ করে দেবে। কিরিটি থিবের হাতে হাত করা পরানো হতেই এগিয়ে যায় ভূপতিত মাথিনার দিকে। রক্তে তার সমস্ত জামা লাল হয়ে উঠেছে। একটা ছোট ছোড়া তার বাম দিককার বক্ষে সমূলে বিদ্ধ। হঠাৎ ওই সময় কেবিনের দরজাটা খুলে গেল। জাহাজের একজন খালাসি একটা খাঁচা হাতে কেবিনের মধ্যে এসে ঢুকলো। তার পেছনে ক্যাপ্টেন। ক্যাপ্টেন, শিগগিরই আপনার জাহাজে ডাক্তারকে ডাকুন। বাঁচবে না বুঝতে পারছি, তবু লেটার স্ট্রাইক। ক্যাপ্টেন ছুটে কেবিন থেকে বের হয়ে গেলেন। মিনিট দশেকের মধ্যেই জাহাজে ডাক্তার এলো, কিন্তু বাঁচানো গেল না মাথিনাকে। সে মারা গেল। শুধু মৃত্যুর আগে সে একটা কথা কোনো মতে টেনে টেনে জড়িয়ে জড়িয়ে বলে গেল, কিরিটি, আপনি যদি ওই মুক্তগুলিকে খুঁজে পান, তাহলে আমার স্বামী জোসেফকে সেগুলো ফিরিয়ে দেবেন। আর ওনাকে বলবেন, আমি পারলাম না তার মুক্তগুলিকে উদ্ধার করে দিতে। স্ট্রেচারে করে ঢাকা দিয়ে মাথিনার মৃতদেহটাকে জাহাজ থেকে নামিয়ে আনা হলো এবং থিবকে হাত করা পড়া অবস্থায় পুলিশ ভ্যানে সশস্ত্র প্রহরীর জিম্মায় তুলে দেওয়া হলো। ওই দিন দুপুরে গড়াদের মধ্যে হাত করা অবস্থায় থিব। কিরিটি নানাভাবে তাকে প্রশ্ন করল, কিন্তু থিব একেবারে যেন বোবা। তার মুখ থেকে একটি কথাও বের করা গেল না এবং মুক্তগুলো যে কোথায় আছে তারও কোনো সন্ধান করা গেল না। অবশেষে কিরিটি বলল, ও মুখ খুলবে না মিস্টার লাহিড়ী। ডিসিলভার সন্ধান যতদিন না পাওয়া যায় আমাদের অপেক্ষা করতেই হবে। আপনি সমস্ত জাহাজে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছেন তো? হ্যাঁ, আশা করছি 2-4 দিনের মধ্যেই ডি সিলভার সন্ধান পাবো। ঠিক আছে, চলুন আপনার অফিস ঘরে বসা যাক গিয়ে। সকলে আমরা লাহিড়ীর অফিস ঘরে এসে ঢুকলাম।
চেয়ারে বসে একটা চুরুটে অগ্নিসংযোগ করতে করতে কিরিটি বলল, আচ্ছা, পাখিটা কোথায়? আমার কোয়ার্টারই আছে, কিন্তু পাখিটা যেন ক্রমশ কেমন নিস্তেজ হয়ে পড়ছে মিস্টার রায়, কিছু খাচ্ছেও না। তা স্বাভাবিক। মুক্তগুলো হজম করতে পারবে কেন? বেচারি। ইচ্ছে ছিল এমন একটা রেয়ার স্পেসিমেন যদি বাঁচানো যায়, কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে তা আর সম্ভব হবে না। ও না মরলে আমাদেরকেই ওকে মারতে হবে মুক্তগুলো ওর পেট থেকে উদ্ধার করবার জন্য। কিন্তু থিপ যদি জানতোই যে পাখিটার পেটেই মুক্তগুলো আছে, তাহলে পাখিটাকে মারেনি কেন? এমন একটা আশ্চর্য পাখি, ওর দাম তো কম নয়। তাই ভেবেছিল হয়তো পাখিটার মলের সঙ্গে যদি মুক্তগুলো বের হয়ে আসে, তাহলে মুক্তগুলোও পাওয়া যায়, পাখিটাকেও মারতে হয় না। পরের দিনই পাখিটা মারা গেল। পাখিটার পেট চিরে ফেলা হলো। 12টা বড় আকারের মুক্ত ও ব্লু কুইন পাখিটার পেটের মধ্যেই পাওয়া গেল। নাড়ির মধ্যে ঘা হয়ে গিয়েছিল। সেই ঘাই পাখিটার মৃত্যুর কারণ হয়েছিল। 3 দিন পরেই তার পাওয়া গেল। জোসেফ কলকাতায় আসছে সিঙ্গাপুর থেকে দিন দুয়েকের মধ্যেই, এবং ওই দিনই ডিসিলভার সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়ার বন্দরে MS বাটোয়ারি জাহাজে সে ছিল। অস্ট্রেলিয়া সরকার তার কলকাতায় আসার ব্যবস্থা করেছিলেন। পরের দিন ডিসিলভাও এসে পৌঁছালো। ডিসিলভাকে রঘুনাথের ফটো দেখানো হলো, কিন্তু ফটো দেখে সে বলল তার সঙ্গে গিয়ে ইউসুফ মিয়াকে ময়নাটা বিক্রি করেছিল সে ওই লোক নয়। কিরিটি প্রশ্ন করল, তবে সে লোকটা এখন কোথায়? একে সে তো হুজুর কলকাতাতেই থাকে। কলকাতায় থাকে? একে বাবু, কোথায় থাকে কলকাতার, জানো সেটা? খিদিরপুরের এক বস্তিতে। তার নাম রতিলাল, জাহাজের মাল খালাস করে। তারপর কিরিটির প্রশ্নের উত্তরে যা বলল ডিসিলভা, রতিলালকে ডিসিলভা অনেকদিন থেকেই চিনত। বস্তির বাসায় সেবারে গিয়ে তার ঘরে ওই ময়নাটাকে দেখতে পায়। রতিলাল বলে জাহাজের মাল খালাস করতে করতে খাঁচা সমেত ওই পাখিটা সে দেখতে পায়। পাখিটা রবিন রবিন বলে ডাকছিল। পাখিটাকে দেখেই চিনতে পারে ডিসিলভা পাখিটি মূল্যবান। সেই তখন রতিলালকে বলে পাখিটা বেচিলে সে অনেক টাকা পাবে, আর সে যদি চায় তো ডিসিলভা পাখিটা বিক্রি করে দিতে পারে। রতিলাল সম্মত হয়। তখন ডিসিলভা তাকে নিয়ে ইউসুফের কাছে যায়। ইউসুফ পাখিটার দাম 500 টাকা দিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত 1000 টাকায় পাখিটি ইউসুফ কিনে নেয়। আচ্ছা, তারপর? তারপর আমি আর কিছু জানি না হুজুর, তবে রতিলাল আমাকে পাখিরে 1000 টাকায় বিক্রি করে দেওয়ার জন্য 100 টাকা দিয়েছিল। কিরিটি অতঃপর মিস্টার লাইরির দিকে তাকিয়ে বলল, চলুন এবার রতিলালের ওখানে যাওয়া যাক এক্ষুনি, কুইক। তখনই ওরা জিপে করে রওনা হলো রতিলালের সন্ধানে। রতিলাল তার ডেরায় ছিল। সুলতান যেমন বর্ণনা দিয়েছিল রতিলালকে দেখতে ঠিক তেমনই। তার জন্ম জানা গেল পেগুতে। তার মা ছিল বর্মী এবং বাপ ছিল একজন পাঞ্জাবি। মুচির মাইনে সে কাজ করত। চুরির ব্যাপারে তার চাকরি যায়। তারপর সে জাহাজের খালাসি হয়ে কলকাতায় চলে আসে। তার কাছে আরও একটা কথা জানা গেল। যেদিন আমি ইউসুফকে ময়নাটা বিক্রি করে আসি, সেই দিনই সন্ধ্যার দিকে এক সাহেব খোঁজ করতে করতে আমার ডেরায় আসে পাখিটির সন্ধানে। তারপর? আমি বলে দিলাম পাখিটা ইউসুফ মিয়াকে বিক্রি করেছি। শুনেছে চলে গেল। কিরিটির পরামর্শে রতিলালকে লালবাজারে নিয়ে আসা হলো। থিবের ফটো তাকে দেখানো হলো। ফটোটা দেখে রতিলাল বলল, এই লোকটাই পাখির সন্ধানে তার কাছে এসেছিল। একজন সার্জেন্ট এসে ঘরে ঢুকে স্যালুট দিল মিস্টার লাহিড়িকে। স্যার, জোসেফ বলে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান। নিয়ে সই করে। জোসেফ এসে ঘরে ঢুকল। বয়স হয়েছে লোকটার। মাথার চুল প্রায় অর্ধেক পেকে সাদা হয়ে গিয়েছে। আপনি মিস্টার লাহিড়ী? হ্যাঁ, আমি লাহিড়ী, বলুন। আমার মুক্তগুলো পাওয়া গিয়েছে? পেয়েছি 12টা। আর ব্লু কুইন? হ্যাঁ, সেটাও পাওয়া গেছে। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। কিন্তু বাকি মুক্তগুলোর সন্ধান এখনো করতে পারিনি। না পেলেও ক্ষতি নেই, ব্লু কুইন পাওয়া গেছে, এতেই আমি খুশি। ও ভালো কথা। আমার স্ত্রী কোথায় জানেন? গ্র্যান্ডে খোঁজ করেছিলাম, কিন্তু তারা বললেন কয়েকদিন আগেই নাকি সে হোটেল ছেড়ে চলে গিয়েছে। মিস্টার জোসেফ, একবার এই ফটোটা দেখুন তো। এই লোকটাকে আপনি চেনেন? এ কি, এ ফটো আপনি পেলেন কোথায়? আগে বলুন, চেনেন এই ফটোর লোকটিকে? নিশ্চয়ই চিনি, এ তো থিব। তা কতদিন পরিচয় আপনার সঙ্গে থিবের? ও বছর দুয়েক তো হবেই। সিঙ্গাপুরেই ও থাকে, আমার বাড়িতেও কতদিন এসেছে। আপনার স্ত্রীর সঙ্গে ওর আলাপ ছিল? ছিল বই কি, অনেক দিনের আলাপ ওদের, সেই রেঙ্গুন থেকে। আচ্ছা, লোকটা কি করতো সিঙ্গাপুরে? ওরও জুয়েলারি ব্যবসা ছিল, কিন্তু ওর সম্পর্কে এত কথা জিজ্ঞাসা করছেন কেন?
কারণ আমাদের ধারণা ওরই পরামর্শে রঘুনাথ আপনার ভৃত্য মুক্তোর হারটি চুরি করেছিল। সর্বনাশ! কি বলছেন আপনি? রঘুনাথনও ধরা পড়েছে নিশ্চয়ই। না, যতদূর মনে হচ্ছে সে হয়তো আর বেঁচে নেই। বেঁচে নেই? না, দেবী সম্ভবত তাকে হত্যা করেছে। বলছেন কি? আরও একটা দুঃখের সংবাদ আছে মিস্টার জোসেফ। দুঃখের সংবাদ? হ্যাঁ, আপনার স্ত্রী আর বেঁচে নেই। মাথিনা নেই? তাকে ওই থিবই হত্যা করেছে। জোসেফ সব শুনে যেন গুম হয়ে বসে থাকে। তার দু চোখের কোলে জল টলমল করতে থাকে। ব্যাপারটা মোটামুটি অতঃপর সব বোঝা গেলেও থিপ কিন্তু কিছুই স্বীকার করল না। সে যেমন চুপ করেছিল তেমনই চুপ করে রইল। জোসেফ মুক্তগুলো আইডেন্টিফাই করার পর মুক্তগুলো তাকে ফিরিয়ে দেওয়া হলো। সেদিন সন্ধ্যায় কিরিটির গৃহে তার বাইরের ঘরে বসে ওই মুক্ত চুরির কাহিনী কিরিটি বলছিল। আসলে সে রাত্রে মাথিনের অ্যালবামটা ঘাঁটতে ঘাঁটতে তার মধ্যেই আমি টিকিট দেখতে পাই। জাহাজে একটা খামের মধ্যে টিকিটটা ছিল খামের উপরেই লেখা। মিসেস থিপ আর জাহাজের ডিপার্চারের তারিখ ও সময় তাতে লেখা। তারপর মাথিনের মুখে সব কথা শুনে আমার ধারণা হয় মাথিনি মিসেস থিপ পরিচয়ে রেঙুড়ে পালাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে মনের মধ্যে আমার তখনও খটকা ছিল। মাথিনো কি ওই চুরির ব্যাপারে সংশ্লিষ্ট? থিব নামটা কোনো বর্মীর মনে হয়েছিল। বুড়ো জোসেফের ছেড়ে হয়তো মাথিন থিবের সঙ্গে পালাচ্ছে। কিন্তু পরে মাথিনের চোখে জল দেখে বুঝেছিলাম ধারণাটা আমার ভুল। মাথিন সত্যি সত্যি তার স্বামীকে ভালোবাসত, আর তার জন্যই সে মুক্তগুলো উদ্ধারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তারপর আমার ধারণা যে মিথ্যে নয় সেটা তো প্রমাণই হয়ে গেল যখন থিব মাথিনাকে হত্যা করলো আমাদের চোখের সামনে, এবং তার শেষ কথাগুলোও তাই প্রমাণ করেছে। থিবই শেষ পর্যন্ত মুক্তগুলো হাতিয়ে এসে জানতে পেরে সে হয়তো থিবের সঙ্গে প্রেমের অভিনয় করেছিল এবং রেঙ্গুন পর্যন্ত তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। যদিও সঠিকভাবে কিছুই জানা গেল না, তাহলেও কিরিটির অনুমান যে মিথ্যে নয় তাই আমাদের সকলের মনে হয়। গল্প ফ্যাক্টরিতে আজ আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি তৃতীয় ও অন্তিম পর্ব। গল্পের সূত্রধর ও মাথিনার চরিত্রে ছিলাম আমি নিশা, কিরিটির চরিত্রে ছিল ধ্রুব, কৃষ্ণার চরিত্রে ছিল প্রাপ্তি, পুলিশ অফিসারের চরিত্রে ছিল গৌরব, থিপ ও ডিসিলভারের চরিত্রে ছিল দীপ্তাংশু, মিস্টার জোসেফ ও ক্যাপ্টেন বার্টনের চরিত্রে ছিল শুভজিৎ, সুন্দরমের চরিত্রে ছিল সোহন, এছাড়াও রতিলাল এবং হীরা সিংয়ের চরিত্রে ছিল যথাক্রমে শুভদীপ ও সৃজিত। এছাড়াও পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, পোস্টার ডিজাইন ও গল্প পাঠে ছিল অর্ঘ্য। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই লাইট অফ কনসিয়াসনেস তথা চেতনার আলো ইউটিউব চ্যানেলকে আমাদের পাশে থাকবার জন্য। গল্প ফ্যাক্টরি এবার থেকে আপনাদের গল্প পাঠ করে শোনাবে, তাই আপনারা যারা গল্প লেখেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আপনাদের গল্প পাঠাতে পারেন। আজকের মতো সমাপ্ত হলো নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি তৃতীয় ও অন্তিম পর্ব। আবারও এরকম একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবে টিম গল্প ফ্যাক্টরি। ততক্ষণ স্টে টিউনড।